ইংল্যান্ড 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তো এইরকম বিশ্ব চ্যাম্পিয়ন একটা দলের হঠাৎ করে ওডিআই ক্রিকেটে এইরকম অবস্থা হলো কেন? তো ইংল্যান্ডকে আমরা তো জানি যে ওডিআই ক্রিকেটে পার্টিকুলারলি তারা যে ব্র্যান্ডের ক্রিকেটটা শুরু করেছিল ওই 2015 বিশ্বকাপে তাদের ওই ভরাডুবির পর, ওই ব্র্যান্ডের ক্রিকেটটাই বলতে গেলে তারপর বিশ্ব ক্রিকেটের বাকি দলগুলো আস্তে আস্তে নিজেদের মধ্যে আর কি মানে ইনজেক্ট করার চেষ্টা করেছে। ইভেন ওই টাইপ অফ আর কি ক্রিকেটই তারা ধীরে ধীরে পরবর্তীতে খেলা স্টার্ট করেছিল, মানে যার মূল পথপ্রদর্শকটাই ছিল ওই ইংল্যান্ড। তো 2019 বিশ্বকাপটাও তারা একবারে ডমিনেটিংভাবেই জিতেছিল, যদিও ওই বিশ্বকাপ ফাইনালটা জয়ের নিয়ে আর কি অনেক তর্ক বিতর্ক ছিল, কিন্তু তারপরেও তারা তো আলটিমেটলি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলই। তারপরেও তো একটা দীর্ঘ সময় পর এই ওডিআই ফরম্যাটে ডমিনেট করেই এসেছিল। মানে বিষয়টা শুরু হলো আর কি 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে। ওই জায়গায় ইংল্যান্ডের যে ভরাডুবিটা হলো, তারপর থেকে 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত ইংল্যান্ড যে 4টা ওডিআই সিরিজ খেলেছে 4টাতেই তাদের হারের মুখ দেখতে হয়েছে। তার মধ্যে 3টা অ্যাওয়ে সিরিজ, একটা আর হোম সিরিজ ছিল। আর ভারতের বিপক্ষে যেই লাস্ট রিসেন্ট পাস্টে যে সিরিজটা খেললো এখানে তো তারা হোয়াইট ওয়াশই হয়েছে। তো এটাই আমার বলার যে ওই 2015 সালের ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের চরম ভরাডুবি হয়েছিল, আমরা সবাই জানি। বাংলাদেশের কাছে তাদেরকে হেরে ওই কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়ে নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে। তারপরেই বলতে গেলে ওই ওয়েন মর্গানের নেতৃত্বে ইংল্যান্ড, মানে একটা আমরা নতুন পুরো ইংল্যান্ডকে দেখেছিলাম, পার্টিকুলারলি ওডিআই আর টি20 ফরম্যাটে। মানে তারা যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলা শুরু করেছিল, যে মানে ওভার অ্যাগ্রেসিভ নেচারের ক্রিকেটটা খেলা শুরু করেছিল, মানে একদম বল ওয়ান থেকেই তারা প্রতিপক্ষের উপর চড়াও হয়ে একবারে মানে প্রথমেই আর কি ম্যাচের রাশটা নিজেদের হাতে নিয়ে নিতে পছন্দ করতো। আর ওই মানে টাইপ অফ ক্রিকেটটা, ওই টাইপ অফ নেচারের আর কি আপনি ওই খেলাটা কিন্তু যথেষ্ট আর কি সেই সময় মানে অ্যাকসেপ্টেবলও হয়েছিল, আর ওটা কিন্তু কাজেও দিয়েছিল অন দ্য ফিল্ড। মানে তারা যথেষ্ট ভালো পারফর্ম করে মানে ওই থিওরিটাকে তারা একবারে কিন্তু মানে বাস্তবায়িত করে দেখিয়েছিল, একদম প্রতিষ্ঠিত করে দেখিয়েছিল, যে আর কি ব্র্যান্ডের ক্রিকেটটা কাজে লাগিয়ে তারা 2019 ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা, যেটা তাদের ঘরের মাটিতে হয়েছিল, সেটা কিন্তু মানে জিততে তারা সফল হয়েছিল। ইতিহাসে প্রথমবার তারা মানে ওডিআই ফরম্যাটে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরে ওয়েন মর্গ্যান যতদিন এই ইংল্যান্ড দলের দায়িত্বে ছিলেন 2022 সাল পর্যন্ত, ওই 2022 সালের ওই টি20 বিশ্বকাপের ঠিক আগে আগেই তিনি অবসর নিয়ে নিয়েছিলেন। তার আগে পর্যন্ত কিন্তু ইংল্যান্ড এই মানে ওডিআই ফরম্যাটে যথেষ্ট ধারাবাহিক পারফর্ম করেছিল। হ্যাঁ, দু একটা সিরিজ ডেফিনেটলি হারতে হয়েছে এই অ্যাওয়ে সিরিজ, কিন্তু তার মধ্যে বেশিরভাগ সিরিজেই তারা কিন্তু সাফল্য দেখেছিল। কিন্তু সব হিসাব নিকাশ ওলট পালট হয়ে গেল যখন ওয়েন মর্গ্যান এই মানে তিনি পুরোপুরি আর কি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। তারপরে জস বাটলারকে হোয়াইট বল ক্রিকেটের ক্যাপ্টেন করা হয়েছিল, কিন্তু তারপরে জস বাটলারের নেতৃত্বে 2022 সালে টি20 বিশ্বকাপে কিন্তু ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। খেয়াল করে দেখুন তো, তখনও যে ইংল্যান্ড টিমের যে আর কি এরকম আমূল পরিবর্তন হয়ে যাবে তাদের পারফরমেন্সে, এটা কিন্তু তখনও মানে একটু কেউ আঁচ করতে পারেনি। তো 2023 ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে ওই ইংল্যান্ড পরপর 3খানা ওডিআই সিরিজ জিতেছিল, কিন্তু খুবই সারপ্রাইজিংলি তারপর থেকে দেখতে গেলে ওই মানে 23 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের মানে ওডিআই ক্রিকেটে তো পার্টিকুলারলি ডাউনফলটাই শুরু হয়েছে। আর তার পুরোটাই হয়েছে এই ক্যাপ্টেন জস বাটলারের আন্ডারে। ওই জায়গায় ইংল্যান্ড টিমে যে খুব আমূল পরিবর্তন হয়েছিল ওই ওয়েন মর্গ্যানের টিমের সাথে, ওই 2023 ওয়ানডে বিশ্বকাপে বিষয়টা মোটেই সেরকম নয়। অলমোস্ট ওই টিমটাকেই তারা ধরে রেখে কিন্তু 23 ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসেছিল। প্লেয়াররা প্রায় অলমোস্ট সেমই ছিল, হ্যাঁ দু একজন আর কি অদল বদল হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম ওই কোর গ্রুপটাকেই তারা কিন্তু ধরে রেখেছিল। কিন্তু তারপরেও ওই পার্টিকুলার প্লেয়াররা কিন্তু তাদের বেস্ট পারফরমেন্সটা বা বেস্ট আউটপুটটা ডেলিভার করতে ব্যর্থ হয়েছিলেন। 23 ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের যে ব্যাপারটা হয়েছিল, তারা গ্রুপ পর্বের 9টা ম্যাচের মধ্যে মাত্র 3টা ম্যাচ জিতেছিল। ইভেন তারা তো ওই গ্রুপের লাস্ট 2টা ম্যাচ কোনো রকমে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আর কি যোগ্যতাটা অর্জন করেছিল, নাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা খেলতে পারতো না হয়তো। আমার মনে আছে পাকিস্তানি একমাত্র বড় দল ছিল যারা মানে যাদেরকে তারা ওই 23 ওয়ানডে বিশ্বকাপে হারিয়েছিল, আর এছাড়া ওই একটা ম্যাচ হারিয়েছিল বাংলাদেশকে আর একটা নেদারল্যান্ডকে। মানে খুবই আর কি করুণ মানে শোচনীয় বা করুণ পারফরমেন্স করেছিল ইংল্যান্ড। মানে যে ইংল্যান্ড কিনা 2023 ওয়ানডে বিশ্বকাপের শুরুটাই করেছিল একেবারে হট ফেভারিট হিসেবে, মনে করা হয়েছিল যে তারা টুর্নামেন্টে মানে যে প্রতিপক্ষকেই পাবে একেবারে উড়িয়ে গুড়িয়ে দেবে, কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে ওই টুর্নামেন্টের একদম ওপেনিং ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে তারা একটা বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল। তো এরপর থেকে দেখতে গেলে 23 ওয়ানডে বিশ্বকাপটা তারা পুরোপুরি হতাশা নিয়ে শেষ করেছিল, আর এর পরবর্তীতে ওডিআই ক্রিকেটে তাদের ব্যর্থতা তো কন্টিনিউয়াসলি চলতেই থাকছে। তো ওই 23 ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের যে ব্যাপারটা হয়েছিল মানে তাদের ওই মানে ভরাডুবির মানে মূল আর কি দায়টাই ছিল তাদের ব্যাটিং ব্যর্থতা। মানে ইংল্যান্ডের তো আর কি ওই রকম নেচারের ক্রিকেট তারা খেলে আসছিল, বললাম ওই 2015 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে, মানে অ্যাটাক অ্যাটাক আর অ্যাটাক, মানে অ্যাটাক ছাড়া ওই জায়গায় তাদের কোনো কথা নেই। কিন্তু মানে 23 ওয়ানডে বিশ্বকাপটা সাবকন্টিনেন্টে হয়েছিল, ইন্ডিয়ার মাটিতে হয়েছিল। তো এইখানে আর কি তারা মানে ওই থিওরিটাই বলতে গেলে তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছিল। মানে এতটাই আর কি ওভার অ্যাগ্রেসিভ নেচারের ক্রিকেট তারা খেলতে গেছিল ওই জায়গায়, মানে শুরু থেকেই তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। মানে বেশিরভাগ ম্যাচে এই ঘটনা ঘটেছে, যার ফলে ইংল্যান্ডের ব্যাটাররা ওই জায়গায় মানে ডিসেন্ট কোনো পারফরমেন্স ডেলিভার করতে পারেনি, বড় কোনো পার্টনারশিপও গড়ে তুলতে পারেনি, যার ফলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো বড় কোনো টোটালও তুলতে পারেনি। ইভেন রান চেস করতে গিয়েও তারা ওই একই আর কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যার ফলে খুব বাজেভাবে ওই 23 ওয়ানডে বিশ্বকাপের ক্যাম্পেইনটা ইংল্যান্ডকে শেষ করতে হয়েছিল।
এছাড়া ইংল্যান্ডের বোলিংটাও যে যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল মোটেই বিষয়টা সেরকম নয়। তো তার ওই ওয়ানডে বিশ্বকাপের পর ইংল্যান্ড টিমে কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন এসেছিল। ক্যাপ্টেন সেম ছিলেন কিন্তু ওই কোর গ্রুপের প্লেয়াররা অনেকে আর কি সরে গেছিলো। ওই যেমন আপনার ওই মানে জনি বেয়ারস্টো থেকে শুরু করে মঈন আলী তো অবসরই নিয়ে নিয়েছিলেন ওই গত টি20 বিশ্বকাপের পর থেকে। ওই জায়গায় আরও আর কি বেশ কিছু মানে চেঞ্জেস এসেছিলো, কিন্তু ওই চেঞ্জগুলো করেও ইয়ংস্টারদের উপর ভরসা রেখেও ইংল্যান্ড এই আর কি ইন্ডিয়ার বিপক্ষে এই রিসেন্ট পাস্ট ওডিআই সিরিজে পারফর্ম করতে একেবারেই ব্যর্থ হয়েছেন। তো আমার মনে হয় ওই ইংল্যান্ডের এই ব্যর্থতার মূল কারণই হচ্ছে তাদের ওই ওভার অ্যাগ্রেসিভ নেচারের ক্রিকেটটা খেলা। মানে অতটাও আর কি অ্যাগ্রেসিভ নেচারের ক্রিকেট মানে এখন যে আর কি জেনারেশনটা পড়েছে, এখন যে আর কি মানে মডার্ন ডে ক্রিকেটের যে চাহিদা, তাতে করে দুইটার মানে 5 থেকে 2টা নতুন বলে তো খেলা হয় ওডিআই ক্রিকেটে। তো সেখানে বল দীর্ঘ একটা সময় পর্যন্ত প্রায় নতুন অবস্থায় থাকে, মানে হিসাব মতো এক একটা বল খেলা হয় 25 ওভার করে। তো এই জায়গায় ইংল্যান্ড ওই মানে ওভার অ্যাগ্রেসিভ নেচারের ক্রিকেট খেলতে গিয়ে তারা ওই জায়গায় কোনো বড় পার্টনারশিপও গড়ে তুলতে পারে না। আর তাদের এই ওভার দ্য ইয়ার্স তাদের মানে বেশ চোট আঘাতজনিত সমস্যাও কিন্তু দেখা গেছে। তো ওই জায়গায় আর কি তাদের বোলাররাও সেই রকমভাবে কনসিস্টেন্টলি টিমেই থাকতে পারেনি, তো পারফর্ম করা তো দূরের কথা। আর এই জায়গায় আমার মনে হয় ওই যে ইংল্যান্ডের ওভার অ্যাগ্রেসিভ নেচারের ওই ব্যাটিংয়ের কথা আমি বলছিলাম, ওই জায়গায় তাদের লাইন আপে ওই আর কি মানে রক্ষণ আর আক্রমণের যে পারফেক্ট একটা সংমিশ্রণ, যেটা আমি ভিডিওতে বারবারই বলে থাকি। তো ওই জায়গায় আর কি এই আর কি যে কম্বিনেশনটা বা এই আর কি ব্যালেন্সটা বজায় রাখতে পারতেন ওই জো রুট, বেন স্টোকস আর তাদের ওপেনার জনি বেয়ারস্টো। এই তিনজন এমন টাইপের ক্রিকেটার ছিলেন যারা ওই জায়গায় আর কি নিজের ইনিংসটাকে ধরেও খেলতে পারতেন, আবার অ্যাগ্রেসিভ নেচারের ক্রিকেট তো ডেফিনেটলি তারা ডেলিভার করতেনই। কিন্তু এই বর্তমান টিমে এই একমাত্র জো রুট ছাড়া সেই নেচারটা আমি কারোর মধ্যেই দেখতে পাচ্ছি না, ইভেন ক্যাপ্টেন জস বাটলারের মধ্যেও। তো জস বাটলারকেও অ্যাজ আ ক্যাপ্টেন ওই জায়গায় আরও বেশি করে দায়িত্বশীল হতে হবে বলে আমার মনে হয়। ঠিক যে কাজটা ওয়েন মর্গ্যান খুব ভালোভাবে আর কি সামলেছিলেন, তিনি শুধু অন দ্য ফিল্ডই টিমটাকে সামলাননি, মাঠের বাইরে অফ দ্য ফিল্ডও তিনি টিমের বন্ডিংটাকে খুব ভালোভাবে আর কি মেনটেন করেছিলেন। একটা বিনি সুতোর মালায় ওই জায়গায় আর কি টিমের বন্ডিংটাকে ক্যারি করে নিয়ে গেছিলেন। আর যার সুফলটা ইংল্যান্ড টিম পেয়েছিল ওই 2022 সাল পর্যন্ত, যতদিন তার আন্ডারে ওই ইংল্যান্ড ওডিআই আর টি20 ক্রিকেট খেলেছে। কিন্তু এরপর জস বাটলারের আন্ডারে যখনই টিমটা গেছে, তিনি ওই জায়গায় ওই অ্যাজ আ ক্যাপ্টেন তিনি ওই টিম বন্ডিংয়ের জায়গাটা আমার মনে হয় তিনি ঠিকমতো আর কি মেনটেন করতে পারেনি, যার দরুন ওই 2023 ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডুবি হয়েছিল প্রবলভাবে ওই 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী টিমটাকে অলমোস্ট ধরে রাখা সত্ত্বেও। আর তার মধ্যেই একটা তাদের ওই জায়গায় বড় ধাক্কা খেয়েছিল 2022 সালে আমার মনে আছে সাউথ আফ্রিকার বিপক্ষে একটা ওয়ানডে সিরিজের পর বেন স্টোকস যখন হঠাৎ করে অবসর নিয়ে নিয়েছিল। আর তারপর বেন স্টোকসকে মানে অনেক রিকোয়েস্ট করে অনেক অনুরোধ করে ফেরানো হয়েছিল 2023 ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে আগে। তো যার কারণে স্টোকসের মানে ওই মানে প্রিপারেশনটা ঠিকমতো হয়নি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে। আর এছাড়া 23 ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড যে পারফরমেন্সটা করেছিল, আমার মনে হয় বেশিরভাগ প্লেয়ারই একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছিল। তারা ওডিআই ক্রিকেটে তার আগে এত ডমিনেটিং পারফর্ম করেছিল, তারা ভেবেছিল হয়তো যে ভারতের মাটিতে গিয়েও তারা প্রতিপক্ষকে একবারে গুড়িয়ে দিয়ে একবারে দারুণ একটা পারফরমেন্স করে আসবে। কিন্তু যে ভাবনা চিন্তাটা বা তাদের ওই ল্যাক অফ প্রিপারেশনটাই বলতে গেলে ওই বিশ্বকাপ শেষে একেবারে বুমেরাং হয়ে তাদের দিকে ফেরত এসেছিল। আর যে ব্যর্থতার ধারাটা তারা এখনও আর কি কন্টিনিউ করে যাচ্ছে। তো আপনারাও কি আমার মতোই মনে করেন? আপনারাও কি ইংল্যান্ডের এই বর্তমান ওডিআই ক্রিকেটে তারা যে এখন মানে খারাপ পারফরমেন্স করে চলেছে এই পয়েন্টগুলোকেই আর কি দায়ী বলে মনে করেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?